বিশ্বাস একটা অদ্ভুত ব্যাপার। যদি জীবনে চলার পথে কারোর প্রতি একবার বিশ্বাস হয়ে যায়, তাহলে তাকে অবিশ্বাস করা খুবই কঠিন হয়ে পড়ে। যাই হোক, আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো মুকুন্দরাম চক্রবর্তী। তো পূর্ববর্তী যে ক্লাসগুলি আমি করিয়েছি, অনেকেই তার মধ্যে কমেন্ট করেছ এবং অনেকেরকে আমি সেই উত্তরগুলি দিয়েছি। যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি ঘটে তাহলে অবশ্যই তোমরা জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই উত্তরগুলি সঠিক করে দেওয়ার জন্য। যদিও সেই কবিগুলি সম্পর্কে অনেক জায়গায় অনেকভাবে লেখা আছে, তবু আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো তোমরা ক্লাসটা শুরু করার পূর্বে আমি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে কিছু দুই একটা লাইন বলে দিচ্ছি, সেই লাইনগুলি মনোযোগ সহকারে শুনবে, তারপর সেই ক্লাসটা দেখার চেষ্টা করবে। তো মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের যে কয়েকজন কবি মধ্যযুগ পার করেও বর্তমানে বিশেষ উল্লেখযোগ্য, তাদের মধ্যে অন্যতম ছিলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন ষোড়শ শতকের বিখ্যাত কবি। তার রচনার নাম ছিল চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের মতো সাধারণ কাহিনীকেও প্রথম শ্রেণীর কাহিনী কাব্য পরিণত করেছিলেন। মুকুন্দরাম এর বসবাস ছিল বর্ধমানের দামিন্য গ্রামে। কৃষিকাজ ছিল তার প্রধান জীবিকা। পাঠান মুঘলদের সময়ে যে অরাজকতা শুরু হয়, তার ফলে তিনি নিরাপদে বিদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি মেদিনীপুরের এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় লাভ করেন। জমিদারের পুত্রের গৃহশিক্ষক নিযুক্ত হন। মুকুন্দরাম 16 শতকের শেষ দিকে অর্থাৎ 17 শতকের প্রথম দশকের কোনো এক সময় চণ্ডীমঙ্গল রচনা করেছিলেন। এই কাব্যে মুকুন্দরাম পূর্বতন ধারা অনুসরণ করেছিলেন ঠিকই, কিন্তু কাহিনী ও চরিত্রের মধ্যে নতুনত্বের অনুসরণ করেছিলেন। সাধারণ মানুষের জীবন নিয়ে তার যথেষ্ট কৌতূহল ছিল। কালকেতুর গুজরাট নগর পত্তনের ঘটনা অত্যন্ত নিপুণতার সঙ্গে তিনি লিখেছেন। মুসলিম সমাজের বর্ণনাতে বিভিন্ন খুঁটিনাটি নির্দেশ দিয়ে থেকেছেন। দ্বিতীয় খণ্ডে ধনপতির সমুদ্রযাত্রা ও বাণিজ্যের বর্ণনায় তার কল্পনা যথাসম্ভব বাস্তবকে অনুসরণ করেছিল। কাব্যের প্রথম খণ্ডে বেদের জীবন ও দ্বিতীয় খণ্ডে বণিক সমাজের নানা বর্ণনা তিনি বিচক্ষণতার সঙ্গে ফুটিয়ে তুলেছিলেন। কারো মনে হয়েছে মুকুন্দরাম যদি এ যুগের মানুষ হতেন, তবে কবি না হয়ে তিনি একজন ঔপন্যাসিক হতেন। চরিত্র সৃষ্টিতে মুকুন্দরামের অনায়াস দক্ষতা, দৈনন্দিন জীবনের প্রতি আকর্ষণ, খলচরিত্র সৃষ্টিতে তার নিপুণতা চোখে পড়ার মতো ছিল। তিনি জীবন রসের কবি ছিলেন। রায় গুণাকর, ভারতচন্দ্র রায় ও কবি কঙ্কন মুকুন্দরামের মতো চরিত্র সৃষ্টিতে কৃতিত্ব দেখাতে পারেননি। মুকুন্দরাম মঙ্গল কাব্যের অন্যতম সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন। এই ছিল মুকুন্দরাম সম্পর্কে সাধারণ জ্ঞান। এবার আমি সেই মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে যে তোমাদের বোঝাতে চলেছি, সেই বিষয়টা তোমরা বুঝে নেবে। আমি আবারও বলছি, আমার স্বার্থে যতটুকু ছিল বা আমার সামর্থ্যে যতটুকু ছিল সে ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে তাহলে অবশ্যই তোমরা জানাবে। তো মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকের একজন বিখ্যাত কবি ছিলেন। প্রধান তার জীবিকা ছিল কৃষিকাজ। ঠিক আছে, মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকের একজন বিখ্যাত কবি ছিলেন। ওনার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তাছাড়া তিনি পেশায় ছিলেন সভাকবি ও গৃহশিক্ষক। কি ছিলেন? সভাকবি এবং গৃহশিক্ষক। তার জন্ম হয়েছিল 1500 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1551 খ্রিস্টাব্দে। কিন্তু কোনো জায়গায় আনুমানিক 1540 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার জীবনাবাসন।
ঠিক আছে, আনুমানিক 1540 থেকে 1600 খ্রিস্টাব্দে। এই জিনিসটা আমি এই জন্য দিয়েছি যাতে করে তোমাদের দুটো অপশন আসলে দুটোটাই তোমরা দিতে পারো। ঠিক আছে, তো মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন 16 শতকের একজন বিখ্যাত কবি। ওনার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 1500 থেকে 1500 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ হয়েছিল 1551 খ্রিস্টাব্দে। আনুমানিক সময়কাল হিসাবে 1540 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়েছে। তাছাড়া উনি পেশায় ছিলেন একজন সভাকবি ও গৃহশিক্ষক। উনি বাংলা ভাষায় বা মধ্যযুগীয় বাংলায় কাব্য রচনা করেছিলেন বা মধ্যযুগীয় বাংলা ভাষায় কথা বলতেন। ওনার পিতার নাম ছিল গুণীরাজ মিশ্র উর্ফে হৃদয় মিশ্র। ঠিক আছে, ওনার পিতার নাম ছিল গুণীরাজ মিশ্র উর্ফে হৃদয় মিশ্র। মাতা দৈবকী। আবার বলে দিচ্ছি, ওনার পিতার নাম গুণীরাম মিশ্র এবং বা হৃদয় মিশ্র, মাতা ছিল দৈবকী। কাব্যের আসল নাম ছিল, উনি যে কাব্য রচনা করেছিলেন 1700 শতকের প্রথম দশকে কোনো এক সময় চণ্ডীমঙ্গল রচনা করেছিলেন উনি। 1700 শতকের প্রথম দশকে কোনো এক সময় তিনি চণ্ডীমঙ্গল রচনা করেছিলেন। কাব্যের আসল নাম ছিল অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল। এই চণ্ডীমঙ্গল রচনা মুদ্রিত হয়েছিল 1823 থেকে 1824 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1823 থেকে 1824 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কবিকঙ্কন নামে পরিচিত ছিলেন। তিনি কবিকঙ্কন নামে পরিচিত ছিলেন। তিনি কবিকঙ্কন নামে পরিচিত ছিলেন। মুকুন্দের কাব্যের অধিদেবতা বা চণ্ডীমঙ্গল বা অভয়া দুর্গা, মুকুন্দরাম চক্রবর্তী যে কাব্যটা লিখেছিলেন সেটা ছিল কি অধিদেবতা বা চণ্ডীমঙ্গল বা অভয় দুর্গা। দেবকণ্ড, আখেটি কণ্ড এবং বণিক কণ্ড, যেগুলি দেবী মহাকণ্ড নামে পরিচিত, দেবী মহাকণ্ড নামে পরিচিত ছিল। মুকুন্দের কাব্যের নায়িকা ছিলেন মহাদেবী চণ্ডী। মুকুন্দের রাম চক্রবর্তীর কাব্যের যে নায়িকা, সে নায়িকা ছিলেন মহাদেবী চণ্ডী। মুকুন্দরাম চক্রবর্তী বাঁকুড়ার জমিদার রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন। বাঁকুড়ার জমিদার রঘুনাথ রায়ের একজন গৃহশিক্ষক ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম মুকুন্দরাম চক্রবর্তী ছিল পেশায় সভাকবি ও গৃহশিক্ষক। ঠিক আছে, চণ্ডীমঙ্গলের কালকেতু এবং ধনপতির আখ্যান চণ্ডীমঙ্গলে বিশাল পরিকল্পনা করেছেন। তিনি চণ্ডীমঙ্গলের মধ্যে কালকেতু এবং ধনপতির আখ্যান যে বিষয়টি, সেটি নিয়ে চণ্ডীমঙ্গলে একটা বিশাল পরিকল্পনা তিনি করেছিলেন। তার উপাধি ছিল কবিকঙ্কন। সে উপাধি দিয়েছিলেন রঘুনাথ রায়, অর্থাৎ রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন তিনি, আর সেই উপাধি রঘুনাথ রায় তাকে দিয়েছিল কবিকঙ্কন হিসাবে। কৌলিক উপাধি, ওনার কৌলিক উপাধি ছিল চক্রবর্তী, অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তীর কৌলিক উপাধি ছিল চক্রবর্তী। উনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার দামোদরের পূর্ব তীরে জামালপুর থানার অন্তর্গত দামিন্য গ্রামে। বর্ধমান জেলার দামোদরের পূর্ব তীরে জামালপুর থানার অন্তর্গত দামিন্য গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কাব্য রচনা করেছিলেন মেদিনীপুরের আররা গ্রামে। মেদিনীপুরের আররা গ্রামে তিনি কাব্য রচনা করেছিলেন। তারপর হলো তিনি চণ্ডীমঙ্গলের দুর্গা হলেন অরণ্য দেবী বা বিন্দবাসিনী বা অভয়া বনদেবী। যে চণ্ডীমঙ্গল কাব্যটা রচনা করেছিলেন 1823 থেকে 1824 খ্রিস্টাব্দে, যেটা মুদ্রিত হয়েছিল, সেই চণ্ডীমঙ্গলের যে দেবী, সেই দেবী ছিলেন কি অরণ্য দেবী বা বিন্দুবাসিনী বা অভয়া বনদেবী। ঠিক আছে, দামিন্য গ্রামটি রত্না নদীর তীরে অবস্থিত ছিল। যে দামিন্য গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই দামিন্য গ্রামটি রত্না নদীর তীরে অবস্থিত ছিল। সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি যথেষ্ট কৌতূহল ছিলেন, অর্থাৎ তখনকার সময় যে সাধারণ মানুষ ছিল, সেই সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি যথেষ্ট কৌতূহল ছিলেন। কারোর মতে মুকুন্দরাম এ যুগের কবি হলে তিনি একজন
কবি নয় ঔপন্যাসিক হতেন। কারো কারোর মতে মুকুন্দরাম চক্রবর্তী যদি এই যুগের কবি হতেন তাহলে তিনি একজন কবি নন, তিনি একজন ঔপন্যাসিক হতেন। তিনি জীবন রসিক কবি, ওনাকে জীবন রসিক কবি হিসাবেও আখ্যায়িত করা হয়। দিহিদার মামুদ শরীফের অত্যাচারে তিনি পৈতৃক নিবাস ত্যাগ করে চলে এসেছিলেন। দিহিদার মামুদ শরীফের অত্যাচারে, ঠিক আছে, মনে রাখবে কিন্তু, দিহিদার মামুদ শরীফের অত্যাচারে তিনি পৈতৃক নিবাস কি করেছিলেন, ছেড়ে চলে এসেছিলেন। তিনি মধ্যযুগীয় কবি হলেও বর্তমানে বিশেষ উল্লেখযোগ্য, তিনি যে বর্তমান সময়েও তিনি বিশেষ উল্লেখযোগ্য ছিলেন। এই ছিল মুকুন্দরাম চক্রবর্তীর যে জীবনকাল। আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আবারও একবার শর্টকাটে তোমাদেরকে বলে দিচ্ছি, মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন ষোড়শ শতকের একজন বিখ্যাত কবি। তিনি ওনার জীবিকা ছিল কৃষিকাজ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1500 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1551 খ্রিস্টাব্দে। কিন্তু কোনো জায়গায় দেওয়া আছে আনুমানিক 1540 থেকে 1600 খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল ওনার সময়কাল। ওনার পিতার নাম ছিল গুণীরাজ মিশ্র আর মাতা ছিলেন দৈবকী। গুণীরাজ মিশ্র বা উর্ফে হৃদয় মিশ্র, ওনার পিতার নাম, মাতা ছিল দৈবকী। তিনি ছিলেন মধ্যযুগীয় কবি। তিনি মধ্যযুগীয় কবি হলেও তিনি বর্তমানে বিশেষ উল্লেখযোগ্য হয়ে ছিলেন। ওনার পেশা ছিল সভাকবি বা গৃহশিক্ষক, ওনার পেশা ছিল এবং ভাষা ছিল মধ্যযুগীয় বাংলা ভাষায় তিনি ব্যবহার করেছিলেন। সাহিত্য আন্দোলনে গৌড়ীয় বৈষ্ণববাদ ছিল উল্লেখযোগ্য রচনা। তাছাড়া রচনার মধ্যে রয়েছে অভয়ামঙ্গল এবং অম্বিকা মঙ্গলও তিনি রচনা করেছিলেন। 17 শতকের প্রথম দশকে কোনো এক সময়ে চণ্ডীমঙ্গল রচনা করেছিলেন তিনি, 17 শতকের প্রথম দিকে। কাব্যের আসল নাম ছিল অভয়ামঙ্গল, যেটা চণ্ডীমঙ্গল নামে পরিচিত, এবং এই মঙ্গল কাব্য ছিল অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ কবি, ঠিক আছে, অন্যতম, এবং এই মঙ্গল কাব্যের জন্য ওনাকে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ কবি বলে আখ্যায়িত করা হয়। এই চণ্ডীমঙ্গল কাব্য 1823 থেকে 1824 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়েছিল। তিনি কবিকঙ্কন নামেও পরিচিত ছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী কাব্যের অধিদেবতা চণ্ডীমঙ্গল বা অভয়া দুর্গা নামে পরিচিত। দেবকণ্ড, আখিটিকণ্ড এবং বণিককণ্ড, সেগুলি সবগুলি দেবী মহুকণ্ড নামে পরিচিত। মুকুন্দের কাব্যের নায়িকা ছিলেন মহাদেবী চণ্ডী। মুকুন্দরাম বাঁকুড়ার জমিদার রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন। বাঁকুড়ার জমিদার রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন। চণ্ডীমঙ্গলে কালকেতু এবং ধনপতির আখ্যান চণ্ডীমঙ্গলকে একটা বিশাল পরিকল্পনা করেছিলেন। ওনার উপাধি ছিল কবিকঙ্কন এবং সেটা দিয়েছিল রঘুনাথ রায়, যার গৃহশিক্ষক তিনি ছিলেন। তারপর ওনার কলিক উপাধি ছিল চক্রবর্তী। জন্ম হয়েছিল বর্ধমান জেলার দামোদরের পূর্ব তীরে জামালপুর থানার অন্তর্গত দামিন্য গ্রামে ওনার জন্মগ্রহণ হয়েছিল কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর। বর্ধমান জেলার দামোদরের পূর্ব তীরে জামালপুর থানার অন্তর্গত দামিন্য গ্রামে। তারপর কাব্য রচনা করেছিলেন মেদিনীপুরের আরোরা গ্রামে। তিনি কাব্য রচনা করেছিলেন মেদিনীপুরের আরোরা গ্রামে। কারণ এই জন্য কাব্য রচনা করেছিলেন কেননা তিনি দিহিদার মামুদ শরীফের অত্যাচারে পৈতৃক নিবাস ত্যাগ করে চলে এসেছিলেন। তারপর চণ্ডীমঙ্গলের দুর্গা, যে দুর্গা বলে অভিহিত করা হয়, সেটা ছিল অরণ্যানী বা বিন্দবাসিনী বা অভয়া বনদেবী। তাছাড়া দামিন্য গ্রামটি ছিল রত্না নদীর তীরে অবস্থিত। সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি যথেষ্ট কৌতূহল ছিলেন। কারোর মতে মুকুন্দরাম এ যুগের কবি হলে তিনি একজন কবি নয় ঔপন্যাসিক হতেন। তিনি জীবন রসিক কবি ছিলেন। তাছাড়া তিনি ছিলেন তার ভাষা যে ছিল মধ্যযুগীয় ভাষা। এই ছিল কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। যদিও সেই কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর যে সময়কাল, অর্থাৎ জন্মের সময়কালটা ছিল 1500 থেকে 1551 মনে রাখবে, আর আনুমানিক 1540 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার পিতার নাম ছিল গুণীরাজ মিশ্র বা হৃদয় মিশ্র এবং মাতা ছিল দৈবকী। ক্লাসটা কেমন লাগলো তা যেন অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। নমস্কার।
আর যদি তোমাদের এই ক্লাসটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গায় তোমরা বুঝতে পারোনি বা কোনো একটা জায়গায় আমি ভুল করেছি, তাহলে সেই জিনিসটা অবশ্যই তোমরা তুলে ধরবে। যেমন ধরো চণ্ডীমঙ্গল 1823 থেকে 1824 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়েছিল, ওই জায়গাটাও খুবই কমন রয়েছে, তোমরা অবশ্যই ওই জায়গাটা দেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে।